হ্যালো এভরিওয়ান, এখন আমি তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 9-এর ভূগোল ছায়া প্রকাশনের যে বইটা আছে, ভূগোল ও পরিবেশ, দুলাল দাস ও চন্দন সুরভি দাসের এই বইটির তোমার সপ্তম অধ্যায় বা 7 নম্বর অধ্যায়ে যে ভারতের সম্পদ চ্যাপ্টারটা আছে, এর অনুশীলনী প্রশ্নের উত্তরগুলি সম্পর্কে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো চলো শুরু করি। তাহলে দেখো, প্রশ্নের উত্তর শুরু করার আগে কতগুলো কথা বলি যে তোমার পর্ষদের নির্দেশ অনুসারে এই চ্যাপ্টার থেকে তোমাদের 1, 2, 3 আর 5 এই 4টে রকমের প্রশ্ন কিন্তু আসবে। এবার দেখো, বইয়ের 105 নম্বর পাতা, 105 নম্বর পাতায় অনুশীলনীগুলো দেওয়া আছে, অনুশীলনী প্রশ্নগুলো দেওয়া আছে। এবার উত্তরগুলো সম্পর্কে আলোচনা করব। প্রথমে দেখো আছে বিভাগ ক, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। প্রশ্নমান 1, সঠিক উত্তরটি খুঁজে বের করো। 1 নম্বর আছে সম্পদ সৃষ্টিকারী উপাদান হলো, উত্তর হবে বি 3টি। 2 নম্বর, ম্যাগনেটাইট জাতীয় আকরিকে লোহার পরিমাণ, উত্তর হবে সি 72%। 3 নম্বর, পশ্চিমবঙ্গের একটি কয়লা উত্তোলন কেন্দ্র হলো, উত্তর হবে অপশন বি রানীগঞ্জ বা ভারতের প্রাচীনতম কয়লা উত্তোলন কেন্দ্র। এরপর দেখো 4 নম্বর আছে একটি অপ্রচলিত শক্তির উৎস হলো, উত্তর হবে অপশন ডি বায়ু শক্তি। 5 নম্বর, পারমাণবিক বিদ্যুৎ শক্তি উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান, উত্তর হবে অপশন বি চতুর্থ। 6 নম্বর, নিচের সঠিক গোষ্ঠীটি হলো, উত্তর হবে অপশন ডি সিডেরাইট, হেমাটাইট, ম্যাগনেটাইট। 7 নম্বর, ভারতে জলবিদ্যুৎ শক্তির প্রাধান্য দেখা যায়, উত্তর হবে অপশন ডি উত্তর ভারতে। 8 নম্বর, সৌরশক্তির একটি বহুল ব্যবহারের ক্ষেত্র হলো, উত্তর হবে অপশন বি গ্রামীণ বৈদ্যুতিকরণ। 9 নম্বর, একটি সর্বব্যাপ্ত সম্পদ হলো, উত্তর হবে অপশন এ জল। 10 নম্বর, ভারতের বৃহত্তম বায়ু বিদ্যুৎ কেন্দ্র হলো, উত্তর হবে অপশন এ মুপান্ডল। 11 নম্বর, প্যারাফিন, এটা তোমার একটু আছে, এটা হবে প্যারাফিনের প্রধান উপজাত দ্রব্যগুলোর মধ্যে একটি, উত্তর হবে অপশন সি খনিজ তেল। এরপর দেখো বিভাগ খ আছে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, এটারও প্রশ্নমান হচ্ছে 1। প্রথমে আছে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর আছে মানুষের বিজ্ঞান চেতনা এক প্রকার ড্যাশ সম্পদ, উত্তর হবে তোমার সাংস্কৃতিক সম্পদ। 2 নম্বর, আকরিক লোহা উৎপাদনে ভারতের প্রথম স্থান অধিকারী রাজ্যটি হলো ড্যাশ, উত্তর হবে উড়িষ্যা। 3 নম্বর, পশ্চিমবঙ্গের একটি তাপবিদ্যুৎ কেন্দ্র হলো ড্যাশ, উত্তর হবে কোলাঘাট। 4 নম্বর, হিমাচল প্রদেশের ড্যাশ এ একটি ভূতাপ শক্তি উৎপাদন কেন্দ্র আছে, উত্তর হবে মণিকরণ। 5 নম্বর, সর্বোৎকৃষ্ট কয়লা হলো ড্যাশ, উত্তর হবে অ্যান্থ্রাসাইট। 6 নম্বর, বাইলাডিলা লৌহ খনি অঞ্চলটি ড্যাশ রাজ্যে অবস্থিত, উত্তর হবে ছত্তিশগড়। এবার দেখো শুদ্ধ অশুদ্ধ নিরূপণ করতে বলেছে। 1 নম্বর আছে সম্পদ জৈবিক বৈশিষ্ট্য অনুযায়ী 2 ভাগে বিভক্ত, এটা শুদ্ধ। 2 নম্বর, অভ্র এক প্রকার জ্বালানি খনিজ, এটা অশুদ্ধ। 3 নম্বর, খনিজ তেলকে কালো হিরে বলে, এটা অশুদ্ধ, কয়লাকে বলে। 4 নম্বর, পৃথিবীর সর্ববৃহৎ সৌরশক্তি উৎপাদন কেন্দ্র ভারতে অবস্থিত, এটা শুদ্ধ। 5 নম্বর, বায়ু শক্তি প্রচলিত শক্তির উৎস, এটা অশুদ্ধ। এরপর দেখো আছে স্তম্ভ মেলাও, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ। তো প্রথমে 1 নম্বর আছে বিদ্যালয়, এটার উত্তর হবে সি সামাজিক সম্পদ। 2 নম্বর আছে লিগনাইট কয়লা, এটার উত্তর হবে এ নেভেলি। 3 নম্বর আছে বায়ু বিদ্যুৎ শক্তি, উত্তর হবে অপশান বি লাম্বা। 4 নম্বর আছে খনিজ তেল, এটার উত্তর হবে অপশান ডি বম্বে হাই। এরপর দেখো একটি বা দুটি শব্দে উদাহরণ দাও। 1 নম্বর আছে আকরিক লোহার একটি ব্যবহার লেখো, এটা তোমাদের বইয়ের 95 নম্বর পাতাতে চলে আসছে, ওখানে আকরিক লোহার ব্যবহার দেওয়া আছে অনেকগুলো, প্রায় 6টা পার্থক্য তোমার ব্যবহার দেওয়া আছে, তার মধ্যে যে কোনো একটা লিখে দেবে। এই যে প্রথমে আছে কৃষি যন্ত্রপাতির ক্ষেত্রে, এটাই লিখে দেবে, ঠিক আছে। নেক্সট আমরা চলে যাই 2 নম্বর, ব্রহ্মপুত্র উপত্যকার একটি খনিজ তেল উত্তোলন কেন্দ্রের নাম লেখো, তাহলে এটা হবে তোমার ডিগবয়। হ্যাঁ, এই ব্রহ্মপুত্র উপত্যকা হচ্ছে ভারতের প্রাচীনতম তৈল খনি, বুঝলে, আসামের ডিগবয়। এবার 3 নম্বর দেখো আছে উড়িষ্যার একটি জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের নাম লেখো, উত্তর হবে হীরাকুন্দ। 4 নম্বর, ভারতের বর্তমান সৌরশক্তি উৎপাদন ক্ষমতা কত মেগাওয়াট, দেখো এটা 2023-এর পরিসংখ্যান অনুযায়ী 70,000 মেগাওয়াট। তো এই 2023টা কিন্তু লিখে দিও, নাহলে কিন্তু এটা ভুল হতে পারে। এরপর দেখো সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, বিভাগ গ, প্রশ্নমান 2।
1 নম্বর আছে সম্পদ কাকে বলে, এটা তোমাদের বইয়ের 92 নাম্বার পাতায় পাবে, 92 প্রথম দিকে। সম্পদ কাকে বলে, দেখো এখানে আছে এই যে সম্পদ, পরিভাষা হচ্ছে সম্পদ। অতএব এইখান থেকে শুরু করবে। এবার তোমার অধ্যাপক জিমারম্যানের এটা লিখে দেবে, বস্তু নয় কোনো বস্তু পদার্থের মধ্যে কার্যকরী শক্তি রয়েছে তাই হলো সম্পদ। অতএব এতদূর পর্যন্ত তোমাকে লিখতে হবে, বুঝতে পারছো? জিমারম্যানের যে ইয়েটা আছে, উক্তিটা আছে, এটা কিন্তু লিখবে, কারণ জিমারম্যান একজন বিখ্যাত বা প্রতিষ্ঠিত অর্থনীতিবিদ। এরপর দেখো আছে সম্পদের পরে আছে 2 নম্বর আছে বন্টন অনুযায়ী সম্পদ কটি ভাগে বিভক্ত কি কি। 93 নম্বর পাতাতে আছে। দেখো বন্টন অনুযায়ী দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সহজলভ্য সম্পদ, একটা হচ্ছে দুষ্প্রাপ্য সম্পদ। সহজলভ্য হচ্ছে বায়ু শক্তি, তারপরে জলশক্তি, আর দুষ্প্রাপ্য সম্পদের মধ্যে আছে গ্রিনল্যান্ডের ক্রায়োলাইট, এটা একটা জায়গাতে শুধুমাত্র পাওয়া যায়। নেক্সট দেখো আছে 3 নাম্বার পারমাণবিক বিদ্যুৎ শক্তি কীভাবে সৃষ্টি হয়। 103 নাম্বার পাতাতে আছে তোমার পারমাণবিক বিদ্যুৎ শক্তি কীভাবে সৃষ্টি হয়, 103। দেখো এখানে এই যে ভারতের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। এবার এখানে তোমার কীভাবে সৃষ্টি হয় সেই সম্পর্কে দেখো গড়ে উঠেছে কালপক্ষম পারমাণবিক বিদ্যুৎ শক্তির উপরে। এই যে তোমার পারমাণবিক বিদ্যুৎ শক্তি সম্পর্কে যে ইন্ট্রোডাক্টরি পার্টটা দেওয়া আছে, এই এতদূর পর্যন্ত তোমার লিখতে হবে, এইখান থেকে এতদূর পর্যন্ত, ঠিক আছে? নেক্সট চলে যাই আমরা 4 নাম্বার তাপবিদ্যুৎ শক্তি ও জলবিদ্যুৎ শক্তির 3টি পার্থক্য লেখো। তাহলে এটা তোমাদের বইয়ে নেই, এটা তোমরা ছায়া প্রকাশনীর যে সহায়িকা বইটা আছে এই বইটির 187 নাম্বার পাতাতে দেওয়া আছে। হ্যাঁ, তো দেখো আমি তোমাদের দেখাই, এখানে তোমার চেয়েছে তাপবিদ্যুৎ এবং জলবিদ্যুৎ, তাই তো? এখানে দেখো তাপবিদ্যুৎ, জলবিদ্যুৎ, পারমাণবিক বিদ্যুৎ তিনটেই দেওয়া আছে। তোমরা তাপবিদ্যুৎ আর জলবিদ্যুৎ এটা যেটা দরকার তার মধ্যে থেকে 3টে লিখে দেবে। টোটাল এখানে 7টা দেওয়া আছে, তো 7টা তো দরকার নেই, তোমাদের 3টে বা 4টে লিখে দিও। তাহলে এটা পজ করে লিখে নাও বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, তাহলেই হবে। এইটা লিখবে আর এইটা লিখবে। নেক্সট চলে যাই আমরা 5 নাম্বার দেখো আছে সম্পদ সৃষ্টির উপাদানগুলি কি কি। এটা তোমাদের বইয়ের 93 নাম্বার পাতাতে আছে সম্পদ সৃষ্টির উপাদানগুলি। এই দেখো এখানে আছে সম্পদ সৃষ্টির উপাদান সমূহ 3টে। এটা কিন্তু মনে রাখবে, উপাদান কিন্তু এই 3টেই হবে, প্রকৃতি, মানুষ এবং সংস্কৃতি, আর অন্য কোনো কিছু কিন্তু হবে না। প্রকৃতি, মানুষ, সংস্কৃতি, এই 3টেই হচ্ছে সম্পদ সৃষ্টির উপাদান। এরপরে দেখো কি কি আছে 6 নাম্বার জ্বালানি খনিজ বলতে কি বোঝো। এটাও বইয়ে নেই, এটা তোমরা ছায়া প্রকাশনীর যে টেক্সট বইটা আছে তার 176 নাম্বার পাতাতে আছে জ্বালানি খনিজ। এই দেখো জ্বালানি খনিজ কাকে বলে এবং উদাহরণ। এটা তোমরা পজ করে লিখে নাও বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। যেসব খনিজ জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় বা দহন করলে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয় সেগুলিকে জ্বালানি খনিজ বলে। উদাহরণ হচ্ছে কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস প্রভৃতি, ঠিক আছে? নেক্সট আমরা চলে যাব পরের যে প্রশ্ন আছে 7 নাম্বার সম্পদের 2টি বৈশিষ্ট্য কি কি। 92 নাম্বার পাতাতে আছে দেখো সম্পদের বৈশিষ্ট্য 92। এই দেখো এখানে সম্পদের বৈশিষ্ট্য টোটাল 9টা দেওয়া আছে, এর মধ্যে থেকে 2টো লিখে দেবে, ঠিক আছে? নেক্সট চলে যায় বিভাগ ঘ সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরধ্বনির প্রশ্ন, প্রশ্নমান 3। 1 নম্বর আছে সম্পদ সংরক্ষণের উপায়গুলি লেখো। 94 নাম্বার পাতাতে আছে সম্পদ সংরক্ষণের উপায়। এই দেখো সম্পদ সংরক্ষণ এবং এখানে আছে সম্পদ সংরক্ষণের এই যে উপায়গুলি। এখানে টোটাল 10টা সম্পদ সংরক্ষণের উপায় দেওয়া আছে, এর মধ্যে যতগুলো পারবে তোমরা লিখবে। 1 নম্বর আছে মিতব্যয়িতা, 2 হচ্ছে অপচয় রোধ, 3 নম্বর হচ্ছে অগ্রাধিকারের ভিত্তিতে ব্যবহার, 4 হচ্ছে সম্পদের পুনর্ব্যবহার, 5 হচ্ছে পরিবর্তিত দ্রব্যের ব্যবহার, 6 হচ্ছে সম্পদের পুনঃস্থাপন, 7 হচ্ছে কার্যকারিতা বৃদ্ধি, 8 হচ্ছে দূষণমুক্ত পরিবেশ, 9 হচ্ছে সচেতনতা বৃদ্ধি, 10 হচ্ছে আইন প্রণয়ন। নেক্সট দেখো সম্পদের উপায় জ্বালানি খনিজ সম্পদের তোমার আমাদের কি হলো সম্পদের
উপাদান জ্বালানি খনিজ বলতে সম্পদ সৃষ্টি, এটা হলো সম্পদ সংরক্ষণের উপায়গুলি। এর 2 নম্বর দেখো আছে জ্বালানি খনিজ কাকে বলে, দুটি উদাহরণ দাও। দেখো এটা আমি 2 নম্বর প্রশ্নে আলোচনা করেছিলাম, ওইটাই কিন্তু এখানে লিখতে হবে, আলাদা করে কিছু নেই। জ্বালানি খনিজ কাকে বলে তার উদাহরণ, এই যে এখানে তোমার 6 নম্বরে বিভাগ গয়ের 6 নম্বর এটা হয়ে গেছে। তারপর দেখো 3 নম্বর আছে প্রচলিত শক্তির 3টি অসুবিধা উল্লেখ করো। এটা 101 নম্বর পাতাতে আছে, দেখো প্রচলিত শক্তির অসুবিধা 101। এই দেখো এখানে এই যে অসুবিধা চ্যাপ্টারটা আছে, এই অসুবিধাটা তোমাকে লিখতে হবে। টোটাল 4টে অসুবিধা আছে, এই 4টে অসুবিধায় লিখে দেবে, ঠিক আছে। নেক্সট দেখো কি আছে, অসুবিধার পরে তোমার 4 নাম্বার সৌরশক্তি কী কী কাজে লাগে। 104 নম্বর পাতাতে চলে এসো, সৌরশক্তি কী কী কাজে লাগে বা সৌরশক্তির ব্যবহার। এই দেখো এখানে আছে সৌরশক্তি, এবং এখানে তোমার সৌরশক্তির ব্যবহারগুলো দেওয়া আছে, টোটাল 5টা ব্যবহার দেওয়া আছে, এই 5টাই লিখে দেবে বা যটা পারবে লিখবে, ঠিক আছে। নেক্সট দেখো কি আছে, সৌরশক্তি ব্যবহারের পর সৌরশক্তি কী কী কাজে লাগে ব্যবহার। তারপরে দেখো আছে 5 নাম্বার বায়ু শক্তি কী কী কাজে লাগানো হয়। এটা 105 নম্বর পাতাতে আছে, বায়ু শক্তি কী কী কাজে। দেখো এখানে 104-এ বায়ু শক্তিটা শুরু হয়েছে কাকে বলে, তারপরে 105-এ দেখো বায়ু শক্তি কী কী কাজে লাগে, এই যে এইখান থেকে এত দূর পর্যন্ত লিখে দেবে। বায়ু শক্তির সাহায্যে জলসেচ, ধান ভাঙা, গম ভাঙানো, খড় কাটা ইত্যাদি কাজ করা হয়। লবণাক্ত জল অপসারণের কাজে ব্যাপকভাবে উইন্ড মিলের সাহায্যে বায়ুশক্তি ব্যবহৃত হয়। বায়ুশক্তি উৎপাদনকে ভার ধীরে উন্নতি লাভ করছে। বায়ুশক্তি উৎপাদনে ভারত বর্তমানে পৃথিবীতে 5ম স্থান অধিকার করে। তাহলে এই গেল তোমার বায়ুশক্তি। নেক্সট দেখো যেটা আছে 6 নাম্বার প্রচলিত ও অপ্রচলিত শক্তির মধ্যে 3টি গুরুত্বপূর্ণ পার্থক্য লেখো। এটা 101 নম্বর পাতাতে আছে, দেখো প্রচলিত এবং অপ্রচলিত শক্তির মধ্যে 3টে পার্থক্য দেওয়া আছে, এই 3টে পার্থক্য লিখে দেবে, ঠিক আছে। নেক্সট চলে যাই আমরা প্রচলিত অপ্রচলিত শক্তির পর 7 নাম্বার পুনর্ভব ও অপুনর্ভব সম্পদের 3টি পার্থক্য লেখো। এটা বইয়ের 93 নম্বর পাতাতে আছে, পুনর্ভব এবং অপুনর্ভব সম্পদের মধ্যে পার্থক্য। এই দেখো নিচের দিকে, ঠিক আছে। গচ্ছিত বা অপুনর্ভব এবং অবাধ বা প্রবহমান, তাহলে এটাই পুনর্ভব অপুনর্ভব। 3টে পার্থক্য দেওয়া আছে, 3টে পার্থক্যই লিখে দেবে। নেক্সট তারপরের পাতাতে দেখো আরও 2টো আছে, এই 2টো তোমরা পড়তে পারো, লিখে দিতে পারো, তাতে কোনো অসুবিধা হবে না। যদি বড় প্রশ্ন আসে তখন লিখতে পারবে। এরপর দেখো আছে 8 নাম্বার ভারতে কয়লা উত্তোলন কেন্দ্রগুলির বর্ণনা দাও। তাহলে কয়লা উত্তোলন ক্ষেত্রগুলির বর্ণনা 96 নাম্বার পেজে আছে। দেখো দেখো 2 রকমের কয়লা পাওয়া যায়, একটা হচ্ছে গন্ডোয়ানা যুগের, আর একটা হচ্ছে তোমার টারশিয়ারি যুগের। টারশিয়ারি যুগের যে কয়লাটা সেটা সাধারণত পাহাড়ি অঞ্চলে পাওয়া যাচ্ছে, এটা মনে রাখবে, অসম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, তার নাগাল্যান্ড, তাহলে এই জায়গাগুলোতে পাওয়া যাচ্ছে। আর গন্ডোয়ানা যুগের যে কয়লা দেখো 1 নম্বর আছে তোমার ছত্তিশগড়, তার মধ্যে কিছু আছে, এটা লিখবে ঝাড়খণ্ড, উড়িষ্যা, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ। আর এই ছবিটা যে ভারতে যে ছবিটা আছে এই ছবিটা কিন্তু দিয়ে দেবে। আর টারশিয়ারি যুগের কয়লার মধ্যে আছে অসম, অরুণাচল প্রদেশ, মেঘালয় এবং নাগাল্যান্ড, এই এত দূর পর্যন্ত তোমরা লিখে দেবে আর এই ছবিটা দেওয়ার চেষ্টা করবে। তাহলে এই গেল তোমার কয়লার বন্টন। এরপর দেখো আছে বিভাগীয় দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নমান হচ্ছে 5। প্রথমে দেখো দেওয়া আছে স্থায়িত্ব অনুসারে সম্পদের শ্রেণী বিভাগ করো। 93 নম্বর পাতাতে চলে এসো, স্থায়িত্ব অনুসারে সম্পদের শ্রেণী বিভাগ। এই দেখো এখানে এই যে স্থায়িত্ব অনুযায়ী 3টে ভাগে ভাগ করছে, একটা হচ্ছে গচ্ছিত সম্পদ, একটা হচ্ছে পূরণশীল বা পুনর্ভব সম্পদ এবং অফুরন্ত বা প্রবহমান সম্পদ। তাহলে এই এতদূর পর্যন্ত তোমাকে লিখতে হবে, ঠিক আছে, এইখান থেকে এতদূর পর্যন্ত। নেক্সট আমরা চলে যাই, দেখো 2 নম্বর বলছে কয়লার ব্যবহার ও গুরুত্ব আলোচনা করো। গুরুত্ব এবং ব্যবহার দুটো জিনিস একই। 96 নম্বর পাতাতে চলে এসো, দেখো এখানে কয়লার গুরুত্ব এবং ব্যবহার দুটোই দেওয়া আছে। দেখো কয়লার ব্যবহার ও গুরুত্ব, ঠিক আছে, টোটাল 9টা দেওয়া আছে, এই 9টাই, অর্থাৎ এইখান থেকে এত দূর পর্যন্ত হবে বা লিখে দেবে। এরপরে দেখো আছে 3 নম্বর খনিজ তেলের ব্যবহারগুলি লেখো বা গুরুত্ব লেখো। 98 নম্বর পাতায় আছে খনিজ তেলের ব্যবহার বা গুরুত্ব। দেখো খনিজ তেলের ব্যবহার ও গুরুত্ব, তো এটা এখানে তোমার টোটাল
8টা দেওয়া আছে, এই 8টা পয়েন্ট এখান থেকে এত দূর পর্যন্ত লিখে দেবে। ঠিক আছে, এইটা দেওয়ার দরকার নেই, ছকের মধ্যে যেটা দেওয়া আছে। এরপর দেখো আছে 4 নাম্বার, প্রচলিত ও অপ্রচলিত শক্তির পার্থক্য লেখো। 101 নাম্বার পাতাতে আছে তোমার প্রচলিত ও অপ্রচলিত শক্তির পার্থক্য। দেখো এখানে 3টে দেওয়া আছে, কিন্তু তোমাদের যেহেতু তোমার এটা 5 নাম্বারের আছে, তাই একটু বেশি করে তোমাদেরকে লিখতে হবে। তো এখান থেকে তোমার একটু আলাদা করে এই যে তোমার পয়েন্টগুলো আছে এগুলো ভেঙে ভেঙে দেখাইতে পারো। উৎসগুলি বহু বছর ধরে, এটা অল্প বছর ধরে, এটা ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে আসছে, এটা কম পরিমাণে ব্যবহৃত হচ্ছে। এরকম করে কেটে কয়েকটা লিখবে, তাহলে কিন্তু হবে। তাহলে এরপরে দেখো যেটা আছে প্রচলিত অপ্রচলিত শক্তির সুবিধা ও অসুবিধাগুলি লেখো। এটা 100 নাম্বার পাতাতে আছে, প্রচলিত এবং অপ্রচলিত শক্তির সুবিধা এবং অসুবিধা। এই দেখো এখানে আছে 100 নম্বর পাতা। এই দেখো এখানে প্রচলিত শক্তির সুবিধা এই যে দেওয়া আছে নিচের দিকে, এবং অসুবিধাগুলি তোমার 101 নম্বর পাতাতে এদিকে দেওয়া আছে। দেখো অসুবিধা, আবার অপ্রচলিত শক্তির সুবিধা এবং অসুবিধা দুটো কিন্তু দেওয়া, তো এত দূর পর্যন্ত তোমাদেরকে লিখতে হবে। ঠিক আছে, তাহলে দেখো তোমাদের প্রশ্নের উত্তরগুলি মোটামুটি হয়ে গেল। আশা করছি আমি তোমাদের প্রশ্নের উত্তর দিতে পারলাম। এরপরে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠাও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।